কিছু ভুলের মাসুল হয় না। ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। উল্টো পাল্টা বিছানায় এখনও অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজকে একটু বেশি হয়ে গেল। মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বইয়ের সাথে থেকেও আমার কাছে এসো, তারপরেও এত এনার্জি আসে কই থেকে? মারুফ কিছু বলার আগে মিমের ফোনটা বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইলে ফোন রিসিভ করে বেশ শান্ত গলায় বলে, মামুন, আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম। তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি। ফোন রাখতে মারুফ হেসে বলে, কি সুন্দর মিথ্যে বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই। বউ থাকার পরেও কেন তোমাকে বারবার ডাকি, সে উত্তরটা শুনে যাবেন আমি? এখন না, পরে ফোনে শুনবো। এখন গেলাম। আচ্ছা। মিম লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মিথ্যে কথা বলে মামুনের কাছের থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন ডাকে কি যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়েছে গেছে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসেছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও মারুফ ফাইনাল কল সে আর অগ্রাহ্য করতে পারে না। নিজেকে সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ? মিম তা জানে না। স্বামী হিসেবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতই তাকে একাকিত্ব রাখুক, তবুও মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে? তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনে ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে। হবে না এটা নিয়ে যে তার সন্ধিক্ষণ না। আজ হোক না মামুন তা জানবে। তখন হয়তো জীবনে শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘরকে বাঁচানো কি কঠিন হবে? কিছু আর ভাবতে পারে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায়। ঝুমঝুম বৃষ্টি নামে। এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছে এক ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম মারুফ। তাদের সম্পর্কের বয়স 3 বছর। তারা দুজনে নিজেদের সংসারের একাকিত্ব ফিল করে। অনেক না পাওয়ার তাদের ছিল, সেই জন্য দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যতের পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়। বারবার চিন্তা হয়, তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিক্সা ডাকে ততক্ষণে বৃষ্টি ভিজে দেয়। মনে হয় এ অন্যরকম প্রশান্তি। রিক্সায় উঠতে যাবে তখনই একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বলে, গাড়িতে ওঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুঁকড়ে যায় মিম। তবু দরজা খুলে মামুনের পাশে বসে। আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিক্সা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে রেহানা ভাবির বাসা না। স্কুল থেকে জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মিম কি আর বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসতে দেখে মারুফ ফোন অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা হয়নি। না মানে, মিম স্কুল থেকে ফোন দেওয়ার 5 মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়ে বলেছিল তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাসায় ফিরছি, দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসে তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি বললে রেহানা ভাবির বাসায়, অথচ তুমি এইখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাটটা ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই এখান থেকে তথ্য পাওয়ার আমার জন্য কষ্টসাধ্য না। মিম কেবল শুনেই যাচ্ছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। মামুন বলেই যাচ্ছে, গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্তে ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্ত যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্টের দরকার ছিল। আমি তোমাকে সব বলেছিলাম,
অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম, ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে, কিন্তু লাইফের 7 বছরে যদি 1 বছর 2 বছর অন্যায় করি আর বাকি 5 বছর তোমাকে ভালোবাসি, তবে কি তার হিসাব তোমার কাছে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে, করনি, জড়িয়ে গেছে পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তোমার উপর আমার খুব রাগ নেই, যা ভালো মনে করেছো তাই করেছো। মিমের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, হাউ হাউ করে কাঁদছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকমভাবে ইনডাইরেক্টলি তোমাকে বুঝিয়েছি, তুমি বুঝোনি। ভেবেছো আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। মিম অবাক হয়, এ তো তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানেই কেন মামুন? এটা নিজের বাবার বাসা, তাও চিনতে পারছো না? কি করে চিনবো? তোমার চোখে তো এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি মামু। এখানে কেন আসছো হঠাৎ? মিম শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজনকে নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথাও ভাববা না? তার জন্য আমি আছি, আমাদের দুজনের কাছে থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না, তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। মারুফরা জাস্ট এনজয় করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও এবার নেমে পড়ো। তোমাকে তোমার বাবা মাকে কিছু বলিনি, তোমাকে তাদের কাছে ছোট করবো না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যা বলে দিও। যাও নামো, প্লিজ আমার কথাটা শোনো, একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিন নেই নে, অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও, তোমার সমস্ত কাপড় চোপড় আমি কাল পাঠিয়ে দেব। আর যখন ইচ্ছা আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিয়েও নিয়ে আসিও। আমার কোনো সমস্যা নেই, ভালো থেকো। বিদায় নিম। মিম, 7 বছরের অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়, ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসার দরজায় কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারলো না, এত বড় অন্যায় সে করে ফেললো। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের কাছে চিৎকারে এগিয়ে মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো টেনে ভিতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতে মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা করি সেটাই করি, নতুন নাকি? তুমি কি সাধু সন্ন্যাসী দলে নাম লিখিয়েছো ইদানিং, নাকি প্রতিভক্ত রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে একটু দূরে আসে। মারুফ, আমি তোমাকে সব বলছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত 3 দিন ধরে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে তা না, উল্টো আমার ফোন ধরছো না, আমাকে এড়িয়ে চলছো। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থেকে সবসময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও, আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে, তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো, আসো আগে একটু আদর করি। মারুফ ধীরে পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দেওয়ালে ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়, তারপর অনেকটা পাজাপোলা করে বিছানায় এনে শুইয়ে দেয়। 2 হাত শক্ত করে ধরে ঠোঁটের পর ঠোঁট ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তি এক পর্যায়ে ফুল হাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের চোখ দিয়ে পানি ঝরছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা, তুমি যাও আজ। মিম নিজের কাপড় ঠিক করে উঠে দাঁড়ায়। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি বলবে স্পষ্ট করে বলো মিম। আমাকে যেতে হবে, মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছো, বলেছো রাজরানী করে রাখবে। তুমি বলেছো আমার মতো এ জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি, পাগল হলে?
তুমি জানো আমি বিবাহিত, আমার দুটো বাচ্চা আছে। না না, ওদের ছাড়তে হবে না, তোমার বউ থাকুক। আমাকে শুধু স্বীকৃতি দাও, যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব নয়। আমি একটা সমাজে বসবাস করি, ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার ওঠা বসা, আমার যে সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মিতু কিছুটা টের পেয়ে গেছে, এই অল্পতে তার যা রিয়াকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছে, এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলছো। তুমি শুধু আমার শরীরটাই বুঝলে। প্রথম দেখাতে তোমাকে ভালো লেগেছিল, তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়ার আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি, তবে একা আমি কেবল সুখ পাইনি, তুমিও নিজের প্রয়োজনে আমার কাছে কাছে মিটিয়েছো। একই পাপে তুমিও পাপি মিম। হ্যাঁ হ্যাঁ, আমি পাপি। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মায়ের সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদতে মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না, যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে যাচ্ছ। আমি এখন চলে যাচ্ছি, আর আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দিবা না, এমনকি দেখা করারও চেষ্টা করবা না। বাবা, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে ভেবেছো তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছে এসেছো, যা যা করেছো তোমার ইচ্ছে, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ি কি দেখেছো? তুমি আমাকে ইমোশনাল ফাঁদে ফেলেছিলে, আমি তখন বুঝিনি, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমরা তো মেয়ের অভাব নেই, তোমার সে লাবণী কণিকা আরও কে কে যে ছিল। আহ শান্তা, আমি তো তোমার কাছে ইউজ হয়ে গিয়েছি, এখন উল্টোপাল্টা ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলছি, কানে নিচ্ছ না। আমার আসল রূপ দেখোনি তুমি মিম। এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। তোমার মতো আমার অনেকে আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে, যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথেই করবে, এটা জানা কথা। তাই আগেই সব ভিডিও করে রেখেছি, সব এডিট করে আমার চেহারা ঢেকে দিয়ে তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এসব ভিডিও ছবি সব তোমার অসুস্থ বাবা মা পাড়াপড়শি সবার কাছে যাবে, ভিডিও ভাইরাল করে দেব হবে এসব ভিডিও। এটা কি তুমি চাও? ছি ছি, এতটা নিচে তুমি? একটা পশুকে আমি এতদিন ভালোবেসেছিলাম, তুমি মানুষ নামের অযোগ্য। আমি কল্পনা করতে পারিনি তুমি এতটা খারাপ, লজ্জা হচ্ছে আমার। শোনো মিম, তুমি আমার বিন্দুমাত্র পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করি বুঝে গেছো। বাসায় যা, চুপচাপ বাসায় যাও, আর কোনোদিন দেখা ফোন কিছু করবা না, মন থেকে মুছে দিও। আর পারলে জামাইয়ের কাছে মাপ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারুফ, তুমি একটু সদয় হও, আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোনো, বড় লোকের এমন অনেক মিম থাকে, এত স্বপ্ন তো তাদের দেখতে নেই, একদম চুপ হয়ে থাকো। আমি গেলাম এখন, কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নাম্বার ডিলিট করে দাও, একদিন যদি আর ফোন দিয়েছো তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় নেই মারুফ, হনহন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় মিম ধপ করে বিছানায় বসে পড়ে, ভাবতে পারে না কী করেছে। একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেস্তার মতো স্বামীকে ধোঁকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটাকে বিসর্জন দিল? তার ভুলের কি কোনোদিন ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, মনে হচ্ছে কয়েক মন পাথর কেউ শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে, কেন যেন হাত পা ঠান্ডা অবশ হয়ে যাচ্ছে। কোনো রকমে উঠে দাঁড়ায়, গলা শুকিয়ে কাঠ হচ্ছে, তবু দেওয়ালে ধরে ধরে মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে বের হয়ে আসে।
দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিঁড়ি হাতল ধরে কোনো রকম নিজেকে সামলে আস্তে আস্তে বড় রাস্তার মোড়ে কোনো রকমে আসলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে, মাথা ঘুরতে লাগলো। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে বিধ্বস্ত করে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। শরীর ক্রমশ অবচেতন হয়ে আসছে। একটি মানসিক বিধ্বস্ত মানুষের এমন হতে পারে তখন পর্যন্ত সে বুঝতে পারছে না। সমস্ত চিন্তা ভাবনা তাকে ঘিরে রেখেছে। চিন্তা করতে করতে কখন যে বড় রাস্তার একেবারে মাঝামাঝি জায়গায় চলে এসেছে খেয়াল করেনি। রাস্তা এমনিতে প্রচণ্ড ব্যস্ত, শোষো করে গাড়ি চলে দূর প্রান্তে। খেয়াল করেনি পিছন থেকে অনবরত গাড়ির হর্ন দিয়ে যাচ্ছে। ঘুরে তাকায় দ্রুত বেগে আসা একটা বাস সাইড দিতে গিয়ে একটু অন্য পাশে সরে যেতে হুট করে ধাক্কা লাগে বিপরীত দিকে আসা আর একটা গাড়ির সাথে। সাথে সাথে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ততক্ষণে জোরে ব্রেক কষে আর দ্রুত বেগে স্থান ত্যাগ করে। ট্রাকের সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর 2 দিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় একপাশে পড়ে থাকে নিতর দেহ। বেশ কয়েক জায়গায় থেতলে গেছে, রক্তক্ষরণ হচ্ছে অনেক জায়গায়। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে ট্রাক পালিয়ে যায়। রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢুকে মারুফ। মিতুর চোখে চোখে হতেই খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরে চেষ্টা করতে মিতু খেকিয়ে উঠে বলে, এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আজ শেষ করে এসেছো, হয়তো নতুন কেউ পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরও কে কে জানি তোমার রক্ষিত আছে? তোমার তো এসবের অভাব নেই। টিয়া, ময়না কতজন আছে। তুমি কোনোদিন তো এমন করে বলনি মিতু, এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্যিই বলে বেয়াদব। বেঙ্গলি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা আছে। তবে দিন বদলাচ্ছে, আর কোনো দিন বলিনি বলে কি আজ বলতে পারবো না এটা তো না। দেওয়ালে পিঠ লেগে গেলে কিছু করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার আজাইরা পেঁচালের সময় নেই। আমি ঘুমাবো, ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরের। বাহ, তো জনাব এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি টিয়া, ময়না নতুন কেউ পেল? মুখ সামলে কথা বলো, এত রাতে সিন ক্রিয়েট করো না প্লিজ। মুখে লাগাম দাও মিঠু। তোমার কি ধারণা আগে সে বউয়ের মতো সব জি জি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে নেব? তুমি ধমক দেবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব? এতদিন কথা বলিনি, যা বলেছো মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো কোনো ঠিক হওয়ার লক্ষণ নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে এসব লাগিয়ে বেড়ায়? কেন বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারে, তার স্ত্রী 2-1 জন থাকবে না? বিয়ের এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি, ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন এমন ছিলে না মিতু। নারীরা মমতাময়ী, ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি। বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছো? কয়েকদিন আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলছো, কয়েকদিন আমার সাথে বিছানায় গেছি ভালো করে। শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছে মনে পড়ে তোমার? তবুও একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চায় স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নেই। প্লিজ স্টপ। এত রাতে কথা বলতে ইচ্ছে করছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যাও। আমি যেমন আছি তেমন থাকবো। বাহ, তোমার মতো পুরুষ আর কী বা বলতে পারে? তোমার ধারণা এই কথা বললে বউয়েরা ভয় পেয়ে চুপ থাকে? হ্যাঁ, আমিও চুপ করে যেতাম, কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ের ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন, এই আশায় একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক যে বস্তুটি আর বদলায় না। আচ্ছা, তুমি কি করতে চাও? কাপড় চেঞ্জ করতে করতে মারুফ বলে। অন্য মেয়ে হলে আমি তোমার কথায় ভয় পেয়ে চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য, আমার বাবা মাকে নিয়ে গালাগালি, আমাকে শারীরিক হেনস্থা কি করোনি তুমি? তবুও পথ চেয়েছিলাম। তুমি ঠিক হবে, হওনি। এখন এখানে ইতি টানবো? মানে কি চাও তুমি? মারুফ, বিয়ের পর তুমি আমার জবটা ছাড়তে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকলে এমন পর্যায়ে অসহায় পড়তো না। এটা জেনে রাখো, সব মেয়ে টাকার লোভে
পড়ে থাকে না, দরকার হলে না খেয়ে থাকবে, তবু নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন দিয়ে স্বপ্নে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বা মিতু, ইদানিং তোমার মুখে তো খই ফুটছে, নতুন কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার ফুটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে এটা ভাবতে যেও না। এমনকি তোমার মতো চরিত্রের সাথে সবার মিলাতে যেও না। এতদিন মা বাবা বলেছিল মানিয়ে নাও, এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলছে চলে আয়, তাই বাচ্চাদের আগে পাঠিয়ে দিয়েছি। আর শোনো, মা বাবা না বললেও আমি আর থাকতাম না, কষ্ট করতাম না, একা থাকতাম, তবু তোমার সাথে আর থাকাটা প্রশ্ন আসে না। কি বলতে চাচ্ছ তুমি মিথু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে, আর না। আর শোনো, তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এই বাসায় থাকা, পরে বলবে পালিয়ে গেছি, তোমাদের তো আবার সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবে। এই সত্য উন্মোচন করতে যাচ্ছি, সকাল হওয়ার আগেই যাচ্ছি অবশ্য। মিতু, আমার বাচ্চাদের নিয়ে যাওয়া তোমার এত সাহস হলো কি করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম, এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে। আমার জীবনের কথা আর কি ভাববে? বাচ্চাদের কথা ভেবে সাহস করেছি। আমি নিজে পড়ালেখা জানা মেয়ে, অতএব এদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন কাস্টাডির কাগজ রেডি করেছি, তোমার কিছু বলার থাকলে আদালতে বলবে। বাদ বাকি কথা আদালতে হোক। আদালত যদি মনে করে তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। দুদিন পর বুঝবে, যখন পাশে কেউ থাকবে না, টাকার অভাব বুঝো। এতদিন তো বুঝোনি, এবার বুঝবা। তুমি কি করে বুঝবে? বিয়ের কয়েকদিন পর থেকে তোমার এসব কর্মকাণ্ড শুনে আসছি। শুরুর দিকে বিশ্বাস করিনি, এর মধ্যে 2 বাচ্চার মা হয়ে গেলাম, আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এতটাই দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হলো। তোমার বাবা মাকে তোমাকে মানুষ করতে পারেনি, আর আমি কি করব? আর টাকার কথা বলছো, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না মারুফ। বাহ, অনেক চালাক হয়ে গেছো, টাকাও ম্যানেজ আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজেছি, কেউ দেখেনি। গত 100 বছর থেকে নিজেকে সামলেছি, আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি, মানসিক শক্তি সঞ্চয় করেছি, চাকরির ব্যবস্থা করেছি যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়েদের এভাবেই করা উচিত। আফসোস, অনেক মেয়ে তা করতে পারে না। আমি আমার পরিবারের কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ। মাথা অনেক ধরেছে, যাও ঘুমাও, কাল এ নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবে মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক না। একটা মেয়ে যখন নিজের পরিবার পাশে থাকে, মা বাবা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন আর দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে আমি চাকরিতে জয়েন করছি, সব পাকা করে রেখেছি এতদিন। বলতে পারো ডিভোর্সের আয়োজন এতদিন থেকে করে আসছি, ফাইনাল সেটা করতে পারছি না, শান্তি লাগছে। একটা চরিত্রহীন ভালোবাসাহীন কাপুরুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা ঢের শ্রেয়। মারুফ কিছুটা চিৎকার করে, মিতু, আমি ভাবতে পারছি না তোমার এত সাহস হবে কি করে, এতটা বদলে গেলে। এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমাতে যাও, কাল এ নিয়ে কথা বলবো। মিতু, আমার কথা বলা শেষ, তুমি ঘুমাতে যাও। আমি হয়তো রাতেই চলে যেতে পারি, কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেওয়া আছে, আর কেয়ারটেকার রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। টিয়া ময়না নিয়ে থাকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভাবো না, সব মেয়ের ছাড় দেয় না। আর একটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সাবধান হয়ে যাও। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায় মিতু। ঘরের মধ্যে অস্থির পায়চারি করছে মারুফ। মিতুর এমন রক্তচক্ষু সে এর আগে কোনোদিন দেখেনি। এতদিন যে যা যা করেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে, হুট করে এত সাহস হলো কি করে সেটা ভাবতে পারছে না মারুফ। যা কোনোদিন ধারণা করেনি সেটাই হয়েছে। আজকে পুরো দিনটা খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করে মিতু। সারা মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে, সম্মানহীন হবে সব জানাজানি হলে। মিতু যা অবস্থা, ওকে ফেরানো এখন যাবে না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে পাগলের মতো ভালোবাসে মিতু, তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে পারছে না। মারুফ ভাবতে থাকে, দূর, যত সব ছাগল পাগল মেয়েদের সাথে এতদিন সে ছিল, সবাই তাকে মানসিক পাগল করে ছাড়বে। ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দেয়। রাজ্যের ঘুম থাকলেও এখন আর ঘুম আসে না। মানুষ কখনো
কখনো চারপাশ থেকে খুব একা হয়ে যায়। আপাতত মারুফের সেরকম একা। এটা প্রথম পর্ব ছিল, দ্বিতীয় পর্ব আসবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরকীয়া করতে নেই।